বাংলাদেশের কমিউনিটিতে এখানে প্রফেশনালসদের সংখ্যা কম। এখানে ইকোনমি যখন নাকি ইনফ্লেশন হয়, হ্যাঁ, যখন নাকি ডিক্লেয়ার করে ইন্টারেস্ট রেট, এটার কিন্তু একটা ফর্মুলা আছে। যদি মর্গেজ ইন্ডাস্ট্রি 5.85 এর নিচে যায়, তাহলে বিজনেস লোন অনেক কমপ্লেক্স একটা ম্যাটার। বিজনেস লোন, হাউ দি লোন ইজ প্রেজেন্টেড টু দি ব্যাংক, ওয়ার্ক 40 hours, don't work less than 40 hours. কমিউনিটিকে সার্ভ, এটা আমার একটা ওয়ান অফ দি মোটো। আমি যখন কোম্পানি করেছি, কোম্পানি করার 6 মাসের মধ্যে আমি ফার্স্ট টাইম হোম বাইং সেমিনার করেছি। হোম লোনের ক্ষেত্রে যদি আসি, তাহলে তো অবশ্যই আপনার কনভেনশনাল 30 years ফিক্সড। Hello everyone, we are back with another episode Talks with Atahar. আজ টক্স উইথ আতাহার অনুষ্ঠানে আমরা যাকে স্বাগত জানাচ্ছি, উনি হচ্ছেন মাহবুব ভুইয়া। হি ইজ মর্গেজ লোন অফিসার এবং ইউএস মর্গেজ এলএলসির সিইও। আমাদের আটলান্টা জর্জিয়া কমিউনিটির অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি এবং মোটামুটি সবাই ওনাকে চিনে, নট অনলি ফর মর্গেজ ইন্ডাস্ট্রি, ফর কমিউনিটি অর্গানাইজার হিসেবে সবসময় কাজ করে থাকেন। আমাদের সাথে আছেন যে উনি অলসো হি হ্যাজ বিন এক্সপিরিয়েন্স ইন ব্যাংকিং ইন্ডাস্ট্রি 25 years এবং শুধু এই মর্গেজ ইন্ডাস্ট্রিতে লাস্ট 10 years ধরে কাজ করে যাচ্ছেন। আর এজ এ সিনিয়র ক্যাম্পেইনার ইন মর্গেজ ইন্ডাস্ট্রি আমরা ওনার থেকে জানবো এবং অনেক কিছু শিখবো আজকে। চলেন আমরা ওনার সাথে পরিচয় হয়। মাহবুব ভাই, কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি আতাহার। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও আমি জানি এই সানডেতে আপনি আমাদের সময় দিচ্ছেন। আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে। মাহবুব ভাই, যদি সিম্পলি জাস্ট আপনার যারা অডিয়েন্স আপনার পরিচয় জাস্ট 2 লাইনে পরিচয় দেন, আগে সবাই জানে, তারপরে যদি একটু বলেন প্লিজ। না, থ্যাংক ইউ, বাট থ্যাংক ইউ ফর দি নাইস ইন্ট্রোডাকশন। তুমি তো খুব সুন্দর করে বলেছো। তো অ্যাকচুয়ালি আই এম ইন দি আটলান্টাতে আমি সিন্স 1989। ওকে। এবং আমার এখানে পড়াশোনা, তারপরে আমার চাকরি, আমার বিজনেস সবকিছু এখানে আমি করেছি। জর্জিয়া স্টেটে ছিলাম, জর্জিয়া টেকে ছিলাম, পরে শেষে ট্রয় ইউনিভার্সিটি থেকে MBA করেছি। তো এখানে এটা হচ্ছে আমার এডুকেশনাল ম্যাটার। আর একটা হচ্ছে আমার মূল পরিচয়, আমি যেটা পরিচিত হতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা হচ্ছে কমিউনিটি সার্ভিসের সাথে কানেক্টিভিটি। আমি ডে 1 থেকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আমি যেদিন আসছি, আটলান্টা শহরে যেদিন আসছি, সেদিন থেকে বাংলাদেশি কমিউনিটির কালচারাল, সোশ্যাল যেই মাধ্যমগুলি, সেগুলিতে আমি জড়িত ছিলাম এবং আজকে পর্যন্ত আছি। আর এটা অনেকেই জানে, আমি যে বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি, কারেন্ট ইয়ারে আমি সভাপতি ছিলাম। এই তো, আর তো কিছু বলবেন? হ্যাঁ, খুব সুন্দর বলছেন মাহবুব ভাই। যেহেতু আমরা আজকে ফাইন্যান্সের বিষয় নিয়ে, মর্গেজ নিয়ে কথা বলবো, মাহবুব ভাই আপনি যদি একটু বলেন, এর আগে একটু যদি বলেন আপনার আমেরিকাতে কবে আসছেন এবং কি লাইফগুলো কেমন ছিল প্রথমে আসার পরে। অবশ্যই সাম স্ট্রাগল তো থাকেই সাধারণত নতুন যখন কেউ আসে, এইটা নিয়ে যদি একটু 2 লাইন বলেন প্লিজ। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমরা যারা তৃতীয় বিশ্ব থেকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আসি, তাদের বিগিনিংয়ে প্রথম দিকে যে স্ট্রাগল থাকে, এটা সবার জন্য থাকে, সবার জন্য। এই অর্থে আমি বলছি যে নাকি বাংলাদেশের অত্যন্ত রিচ ফ্যামিলি থেকে আসে, মধ্যবিত্ত থেকে আসে, নিম্নবিত্ত থেকে, সবার জন্য আসে। আমি প্রথমে তো এখানে F1 স্টুডেন্ট হিসাবে এসেছি, স্কুলে পড়তে এসেছি। তো তখন আমাদের যে চ্যালেঞ্জিংগুলি ছিল, এটা খুবই মানে এখন যারা আসে তারা মনে করে তাদের চ্যালেঞ্জগুলি অনেক বেশি, কিন্তু আমরা বলি যে তখনের চ্যালেঞ্জগুলি অনেক বেশি ছিল। এখানে কোনো কমিউনিটির লোকজন ছিল না, হ্যাঁ, তো ইত্যাদি ইত্যাদি, এই জাতীয় অনেক কিছু থাকে যেগুলো কিনা অত্যন্ত ওই সময় আরো অনেক বিকট ছিল। তো আমি সংক্ষিপ্ত করব কথাটা। তো আমাদের সময় স্ট্রাগলটা যেটা ছিল যে আমরা অনেকেই বাংলাদেশ থেকে অনেক টাকা পয়সা নিয়ে আসি না, যে সেমিস্টারের পর সেমিস্টারে নিজেদের পকেটের টাকা দিয়ে চলবে, এটা হয় না। তো আমাদের যেটা হয়েছে যে 2-1 সেমিস্টার পর তো আমাদের চাকরির চেষ্টা করতে হয়েছে, এবং স্টুডেন্ট অবস্থায় চাকরি করা এটা তো একটা মুশকিলের ব্যাপার। তো ওইটা কষ্ট করে করতে হয়েছে, করেছি, এবং আমরা অড জব করেছি। এবং একটা গুড থিং আমি বলবো, আমরা কয়েকজন আসার পরে আমরা এখানে স্টুডেন্টসদের জন্য একটা সিস্টেম তৈরি করে ফেলছিলাম। নতুন যে কোনো স্টুডেন্ট আসলেই এরা সহজেই
আমরা ওদেরকে একটা লাইন দেখিয়ে দিতে পারতাম, গাইডলাইন দিতে পারতাম। সো এগুলি স্ট্রাগল ছিল। তারপরে তো এখানে তো আমাদের কমিটমেন্ট ছিল, আমরা আমরা বাংলাদেশের ভালো স্কুল কলেজ থেকে এসেছি এবং এখানে ভালো পরিবার থেকে, ভালো পরিবার এই অর্থে যে আমাদের মধ্যবিত্ত পরিবারগুলিতে একটা এক্সপেকটেশনস থাকে, সেই জন্য সফলভাবে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু স্ট্রাগল মানে এখানে তো আজকে ছোট্ট পরিসরে বলা যাবে না, সীমাহীন স্ট্রাগলের এক্সাম্পল আছে আর কি। জি, স্ট্রাগল না করলে সাকসেসফুল হয় না। আজকে আপনি আলহামদুলিল্লাহ অনেক সাকসেসফুল একজন পারসন। মাহবুব ভাই, তারপরে আমি যখন যে জিনিসটা বলবো যে আসার পরে আপনি এখানে স্টাডি করছেন, তারপরে জবে ঢুকছেন, জব করছেন, তারপরে আপনি মর্গেজ যেটা শুরু করছেন, আপনার নিজস্ব কোম্পানি শুরু করছেন এজ এ সিইও। আপনি কবে শুরু করছেন এবং কি অবস্থা এখন একটু বলেন যদি। আমি এই আমার কোম্পানিটা আমি শুরু করেছি অ্যাপ্রক্সিমেটলি 2016 গোড়ার দিকে আর কি। আর আমি তার আগে মর্গেজ ইন্ডাস্ট্রিতে অল্প কিছু সময় চাকরি করেছি, আমি করেছি। তো আমার এই কোম্পানিতে আসার উদ্দেশ্য ছিল বা মর্গেজ করার উদ্দেশ্য ছিল, আমি ফাইন্যান্সিয়াল অন্যান্য সেক্টরে কাজ করেছি। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের কমিউনিটিতে, অর্থাৎ বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিতে এখানে প্রফেশনালসদের সংখ্যা কম। অর্থাৎ আমরা মানে সবসময় যেতে হয় অন্যান্য কমিউনিটির কাছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এটা অনেকে জানে তবু আমি বলছি। যেমন এখানে ভিয়েতনামিজ, চাইনিজ, কোরিয়ান, ওদের একটা নিজস্ব দুনিয়া আছে। ওরা এক কাপ কফি কিনতে গেলেও ওদের একটা প্রফেশনাল কাছে যায়। আরেকটা কথা হচ্ছে, এখানে আমাদের মধ্যে অনেক লোকজন আছে যাদের একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যারিয়ার আছে। তো ওইখানে যখন আমাদের প্রফেশনালরা বেশি বেশি আসবে, তখন কি হয়, অবশ্যই এটা আমার প্রফেশনের জন্য আমি করছি, অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু সার্ভিস দিতে পারছি, কমিউনিটি দিতে। তো ওইটা আমাকে অনেক মোটিভেট করছে। এবং মর্গেজ ইন্ডাস্ট্রিতে এই জন্য আসছি, আমি দেখেছি এই ইন্ডাস্ট্রির আপনার ইয়াটা সবচেয়ে বেশি, কি বলে, কমপ্লেক্সিটিটা অনেক, আর ওইখানে আমাদের অলমোস্ট কেউ নাই। যাই হোক, এনিওয়ে, that's why I came, that's why I thought I can serve the community, at the same time I can make my profession. রাইট, খুব সুন্দর বলছেন মাহবুব ভাই। আমরা এটা নিয়ে আরো কথা বলবো। এর আগে আমরা একটা বিষয়ে কথা বলি যে এই 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ফাইন্যান্স ইন্ডাস্ট্রি এবং 10 ইয়ার্স মর্গেজে আপনি আছেন, বর্তমান হাউজিং মার্কেটটা কেমন, এবং আপনি যদি সিম্পলি জাস্ট বলেন যে মর্গেজের কি অবস্থা, ইন্টারেস্ট রেট, এগুলো নিয়ে জাস্ট কয়েকটা পয়েন্ট যদি বলেন। আচ্ছা, আমি প্রথমে হাউজিং নিয়ে বলি। এটা তোমার ফিল্ড মোর দেন আমার ফিল্ড। I mean, you do it every day. We are very glad to have you as one of the youngster realtor in Bangladeshi community. But ওটা আমার যেটা কথা সেটা হচ্ছে 2025 এবং 24 বাইং সেলিং কম ছিল, এবং এটা আমার ধারণা হচ্ছে লাস্ট 25 ইয়ার্স এর মধ্যে লাস্ট 2 ইয়ার্স এর বেচা কেনা অনেক কম ছিল। দ্যাটস হোয়াই ইনভেন্টরি অনেক হাই হয়ে গেছিল। এক্স্যাক্টলি কারেক্ট, কম ছিল। এবং অ্যাকর্ডিং টু NAR, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটরস, ওদের ওই ওয়ান অফ দি ইকোনমিস্ট ওখানে আছে, জেসিকা টাট, এবং আরো অনেকের মতামত। তো তাদের মতামত অনুযায়ী এই বছর 2026 16% সেল আপ হবে বেচাকেনার মার্কেটে। তো এটা একটা খুব একটা আশাব্যঞ্জক। এবং ইউ মেনশন যে ইনভেন্টরি যেটা ব্যাকলগে পড়ে গেছে ওগুলি রিলিজ হবে, এবং সেপারেটলি নতুন হাউস 4% আপ হবে, এবং এগুলি এক্সপার্টদের অপিনিয়ন আর কি। এবং এটার রিফ্লেকশন আমরা দেখতে পারি, যেহেতু আমরা ডিরেক্টলি মার্কেটিং এ আছি, এই কাজে করছি, আমরা এটা টাচটা দেখতে পারি। এটা হচ্ছে আমার ক্ষুদ্র অবজারভেশন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। আর মর্গেজের কথাটা আমি এইভাবে বলবো, মর্গেজটা আই ফিল লাইক আই এম ভেরি ক্লিয়ার বাই হিয়ারিং দি এক্সপার্টস। আচ্ছা, এখানে ইকোনমি যখন নাকি ইনফ্লেশন হয়, হ্যাঁ, যখন নাকি ফেড যখন নাকি ডিক্লেয়ার করে ইন্টারেস্ট রেট, এটা কিন্তু একটা ফর্মুলা আছে, এটা একটা গাইডলাইন্স আছে। এই গাইডলাইনটা সহজে ভাঙবে না। আচ্ছা, আমার কাছে মনে হয় না, এগেইন
অ্যানালাইজিং দ্য এক্সপার্টস অপিনিয়ন, যদি মর্গেজ ইন্ডাস্ট্রি 5.85 এর নিচে যায় জি তাহলে আবার ইকোনমিক সমস্যা হবে। সো সুতরাং 5.85 এটা হচ্ছে লোয়েস্ট, 6.25 এই উইন্ডোজের মধ্যে থাকবে এবং এর বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই 3.99 3.49 ওগুলি ওটা এটা কখনো হবে, এটা যে অনেকেই বলতেছে যে কোভিড এর সময় হয়েছিল, হ্যাঁ কোভিড এর সময় এটা ওরাই বলছে যে হিস্ট্রির মধ্যে ল কারেক্ট এইটাই। তো হ্যাঁ এই জিনিসটা খুবই সুন্দর করে বলছে মাহবুব ভাই। লেটস গো উইথ দ্য রেগুলার টপিক দ্যাট আমরা যেহেতু মানে ইন্ডাস্ট্রিতে আছি, আপনারা সাধারণত আপনি তো অনেক এক্সপিরিয়েন্স একজন লোন অফিসার, আপনারা কি কি সার্ভিস দিয়ে থাকেন আপনি যদি জাস্ট এলাবোরেট করেন আপনি সুন্দর করে। অ্যাকচুয়ালি আমরা মর্গেজ ইন্ডাস্ট্রির সব ধরনের লোন আমরা করে থাকি, দ্যাট ইনক্লুড FHA, conventional, USDA, VA. These are regular all the loans. আমরা মর্গেজ ইন্ডাস্ট্রিতে যে লোন এক্সিস্ট করে আমরা তার সবকিছু করি। অ্যাট দ্য সেম টাইমে রিসেন্টলি একটা চ্যালেঞ্জ আসছে, রিসেন্টলি বলে লাস্ট 2 ইয়ার্সে যখন ইন্টারেস্ট রেট একটু উপরের দিকে গিয়েছে, আমাদের যারা মধ্যবিত্ত বায়ার তারা তো কোয়ালিফাই হচ্ছে না, তো তখন আমাদের নন কিউএম অর্থাৎ ট্রেডিশনাল রেগুলার লোনের বাইরেও নন কিউএম বলা হয় আমাদের টার্মসে আর কি, নন কিউএম কিছু লোন আমরা করি। সেগুলি এখন প্রায় 4টা লোন করলে 1টা বা 2টা ওইটা হয়ে যায়, বিকজ আপনার ওই আমাদের রেগুলার ইনকামে তো ওনারা কোয়ালিফাই হচ্ছে না, তো ওই প্রোডাক্ট আমরা করি। তারপরে আমরা বিজনেস লোন করি, এবং বিজনেস লোনের ব্যাপারে একটা জিনিস ছোট করে আমি একটু বলি যে বিজনেস লোন অনেক কমপ্লেক্স একটা ম্যাটার। বিজনেস লোন, হাউ দি লোন ইজ প্রেজেন্টেড টু দি ব্যাংক or how the loan is presented to the lender, how the loan is designed is very important. এবং এই জায়গাটাতে আমাদের কাছে মানে আমরা একটু পিছিয়ে আছি, কারণ এখন গুড টু সি লট অফ বাংলাদেশের লোন অফিসার্স আছে, গুড টু সি লট অফ এজেন্টস আছে, কিন্তু এই জায়গাটাতে আমার মনে হয় ওইভাবে এক্সপার্ট নাই। এই তো মাহবুব খুব সুন্দর বলছেন। একটা বিষয় যদি আপনি ক্লিয়ার করেন, যে আপনি যে বললেন নন কিউএম লোন, ইন দিস কেস কি কি রিকোয়ারমেন্ট গুলো লাগবে, যদি আমাদের দর্শক যারা মানে ডেফিনেটলি আপনারা রিচ আউট করবে, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। শিওর। আমি এখানে নন কিউএম লোনের মধ্যে আমি 2টা প্রোগ্রামের এক্সাম্পল দিই। বেশ কিছু প্রোগ্রাম আছে, এর মধ্যে 2টে বেশ পপুলার। একটা হচ্ছে যে সেলফ এমপ্লয়েড বায়ার যারা আছে, হ্যাঁ, কিংবা যারা নাকি উবার ড্রাইভ করেন, কিংবা যারা নাকি সেলফ এমপ্লয়েড ইনকাম জেনারেট করেন, তাদের নিজস্ব বিজনেস থাকতে পারে, কর্পোরেশন থাকতে পারে, আবার কর্পোরেশন নাও থাকতে পারে, তাদের 12 মান্থ ব্যাংক স্টেটমেন্ট একটা প্রোগ্রাম আছে। অর্থাৎ 12 মাসে ওনারা যে পরিমাণ রেভিনিউ জেনারেট করেন, অর্থাৎ যে পরিমাণ মানি তাদের ব্যাংকে ঢুকে, তার উপর বেস করে একটা লোন করা যায়। এটা অত্যন্ত ভালো একটা লোন প্রোগ্রাম। এই অর্থে যেই ব্যক্তির ইনকাম নাই, অর্থাৎ উনি ট্যাক্স রিটার্নে ইনকাম ডিক্লেয়ার করছেন না বা করতে পারছেন না, বিভিন্ন কারণে, এখানে বিভিন্ন কারণ আপনাকে ওয়াচ করতে হয়, এখানে ইন্স্যুরেন্স দিস এন্ড দ্যাট করতে পারেন না, তাদের জন্য এটা ভালো। এটা হচ্ছে অত্যন্ত গুড সাইড। আর এটা একটা নেগেটিভ সাইডও আছে। নেগেটিভ সাইডটা হচ্ছে যে আপনার ইন্টারেস্ট রেট ট্রেডিশনাল যে ইন্টারেস্ট রেট আছে তার থেকে 0.75 অথবা 1 বেশি, ডিপেন্ডিং অন দি ইন্ডিভিজুয়ালস ক্রেডিট স্কোর। তো এটা হচ্ছে নেগেটিভ সাইড। আচ্ছা, আরো প্রোগ্রাম আছে, এর মধ্যে আরেকটা একটু ছোট করে বলি। এটা হচ্ছে DSCR একটা প্রোগ্রাম আছে। এটা হচ্ছে আপনার রেন্টাল প্রোগ্রাম, অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট একটা প্রপার্টি কিনছেন, হ্যাঁ, তো এখন আপনার ইনকাম নাই, তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, তখন ইনকাম, এটাকে আগে যেটা বলা হতো নো ডক নো ইনকাম, এটা প্রিটি মাচ নো ইনকাম ছাড়া করা যাবে। Is it real that you have 20% ডাউন পেমেন্ট দিতে হবে DSCR এ? না, জি 20% ডাউন দেয়। এটা হচ্ছে বাট নন কিউএম লোন গুলাতে আপনারা মোটামুটি 15% থেকে 20% 10% আছে, 10%, যেমন ব্যাংক স্টেটমেন্ট লোনে 10% আছে। জি, এই বিষয়গুলো ইদানিং খুব বেশি মানে আমাদের বলা দরকার, কারণ আমাদের কমিউনিটির অনেকেরই হয় কি W2 ইনকাম করে না, বা সেলফ এমপ্লয়েড, সো এরা কনফিউজড হয়ে যায়, বুঝছেন? সো এদেরকে এগুলো মানে একটু আমরা আরো বেশি কথা বলবো নিয়ে। আচ্ছা মাহবুব ভাই, এই যে আপনার এই এত বছরের এক্সপিরিয়েন্স, আপনি সাধারণত
যে স্ট্রাগলগুলো দেখেন, মানে যখনই আপনার কাছে ক্লায়েন্টগুলো আসে, কি কি জিনিসগুলো প্রথমে আপনি দেখেন, যে প্রবলেমগুলো আপনি দেখেন, এগুলা না, বলেন। আমি যেই প্রবলেমটা দেখি, আমি আই ডোন্ট সে এনিথিং নেগেটিভ ওয়ে, হুম, হুম। বাট প্রবলেমগুলো তো নেগেটিভ, প্রবলেম মানে হ্যাঁ, হচ্ছে নেগেটিভ, negative, জি। তাই না? তো যেটা হয় কি, আমাদের যারা বায়ার আছে, জি। আমাদের বায়ারদেরকে ওরা এডুকেটেড না, হুম। এডুকেটেড বায়ার না। এডুকেটেড বলতে আমি ডিগ্রি আছে, No. পড়াশোনা, সেই এডুকেশন বলতেছি না না। কিন্তু, হ্যাঁ। আমি যেটা বলছি যে ওনারা ধরেন, হেই, আপনি একটা বাড়ি কিনতেছেন, এটা আপনার জীবনের সম্ভবত ওয়ান অফ দি বিগেস্ট ইনভেস্টমেন্ট। হুম, হুম, হুম। একটু হোমওয়ার্ক করেন, একটু দেখেন, Exactly, পিছনে একটু right. জেনে আসেন, বুঝে আসেন। আরেকটা জিনিস আমি লক্ষ্য করি, ওরা সাধারণত কনভিন্সড বা ইনফ্লুয়েন্স, হোয়াট এভার দ্য ওয়ার্ড ইজ, হুম, হুম। they got convinced or influenced by other people. এখন আমার কথা হচ্ছে যে ওই আদার পিপলটা উনি কতটা এক্সপার্ট, হুম, হুম। এটা একটা প্রশ্ন হয়ে যায়। এমন কথা মাঝে মাঝে কেউ কেউ বলে, সেটা হচ্ছে যেমন ধরেন, কথা বলছে, একটা পপুলার এক্সাম্পল আছে যে এই রহিম ভাই 3.99 পাইছে, আমি কেন 5.99 Right. পাচ্ছি? এই যে প্রশ্নটা, এটা আমি ধরেন প্রায় এভরিডে ফেস করি। জি। তো এটা তো বুঝতে হবে, হুম। প্রতিটা মানুষের লোন প্রোগ্রাম, প্রতিটা মানুষের ক্রেডিট স্কোর, প্রতিটা Right. মানুষের ডাউন পেমেন্ট, Income. দিস আর অল ডিফারেন্ট। Oh, of course, of সো course. সুতরাং ইয়াটাও ডিফারেন্ট হবে। তো আমার যেটা হচ্ছে যে এটা হচ্ছে এক ধরনের চ্যালেঞ্জেস। আর গুড থিং হচ্ছে মোর দেন 50% পিপল, ওনাদেরকে যখন এক্সপ্লেইন করি, তারা ওইটা বুঝে যায় এবং দে ওয়ার্ক অ্যাকর্ডিংলি। অ্যান্ড 10% পিপল দে আর ভেরি অ্যারোগ্যান্ট, অ্যান্ড আই ফিল লাইক ওনার ইন্ডাস্ট্রির ইমেজ নষ্ট করে ফেলে। এটা প্রফেশনালদের ক্ষেত্রে প্রযোজ্য আছে আর কি। যাই হোক, এখানে মাহবুব ভাই, আমি একটা বিষয় অ্যাড করি, যেটা যেহেতু আপনি বলেই ফেলছেন, আমি এজ এ রিয়েলটর আমি আজকে প্রকাশ করলাম প্রথম শোতে। আমরা যেটা দেখতে পাই, আমাদের মানুষের হ্যাঁ শিক্ষার আগ্রহটা কম আমাদের কমিউনিটি মানুষের। তো আমরা এখন যে যুগ আছে, এখন সবকিছু ইজি, মানে আমাদের সবাই মোটামুটি ইন্টারনেট ইউজ করতেছি আমরা, ইউটিউব বলেন, গুগল, সবকিছু ইউজ করতেছি আমরা এগুলোতে। বা এখন আরো এআই আসছে, জাস্ট জিজ্ঞেস করলেই বা টাইপ করলে সবকিছু পাওয়া যায় ইজিলি, ইভেন আপনার ওন ল্যাঙ্গুয়েজে। ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ নো ইংলিশ, বাংলাদেশ। তো এই বিষয়টা আমরা সবাইকে বলি, নট অনলি ফর রিয়েল এস্টেট, এনি সেক্টরে যে কোনো বিষয় জানার থাকলে ইউ ক্যান টাইপ ইন গুগল, আস্ক ChatGPT, দে উইল গিভ ইউ আনসার। সো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা মাহবুব ভাই, আরেকটা বিষয় হচ্ছে, আপনারা তো মানে ফার্স্ট টাইম হোম বায়ারদের নিয়ে কাজ করেন, তো ফার্স্ট টাইম হোম বায়ারদের আপনি কি বলবেন যে কি কি জিনিসগুলো প্রিপেয়ার এখন থেকে, যারা 6 মাস পরে বাড়ি কিনবে? আপনি জানেন, আপনি বলছেন অলরেডি যে মার্কেটটা, এই বছরটা খুবই ভালো একটা মার্কেট বাড়ি কেনার জন্য। আপনি বলেন যে কি কি বিষয়ে যারা এখন থেকে 6 মাস পরে বাড়ি কিনবে, কি প্রিপেয়ার হওয়ার জন্য? গুড কোশ্চেন। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা যারা বাড়ি কিনবেন তাদের আগে থেকে এই 6 মাস আগে রেডি হতে হবে। জি। মাঝে মাঝে আমরা এমনও হয় যে রিয়েলিটর লাইক একটা রিয়েলিটর, ভাই আমাকে একটা প্রিকল পাঠান, ও তো একটা বাড়ি কিনবে। তো আমরা তো সাধারণত একটা চেক সিস্টেম আছে, করে তারপরে দিতে হয়। সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন, আপনারা চাকরি করেন নাকি বিজনেস করেন। আপনারা যে চাকরি করেন, তারা কয়েকটা জিনিস মেনটেন করতে হবে। একটা হচ্ছে যে আপনার ওয়েজেসে আপনি ফুল টাইম এমপ্লয়ি হলে ওয়ার্ক 40 আওয়ার্স, ডোন্ট ওয়ার্ক লেস দেন 40 আওয়ার্স। হ্যাঁ, এটা মেনটেন দি 40 আওয়ার্স, অ্যাট লিস্ট লাস্ট 3 মান্থস আপনি মেনটেন করেন 40 আওয়ার্স। এটা একটা। আরেকটা হচ্ছে যে আপনি একজন এক্সপার্টের কাছে গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন। এটা বাংলাদেশি হতে হবে বা যে কোনো ব্যাপার না, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, তার কাছ থেকে প্রসেসটা বুঝে নেন। এবং বুঝে নিলে সে যদি আপনার মানে কি বলে ভালো লোন অফিসার হয়, সে আপনাকে বুঝিয়ে দিবে যে এরকম এরকম করবেন। হ্যাঁ, তো একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আরেকটা হচ্ছে যে ছোট ছোট জিনিসগুলি আপনাকে একটু বুঝতে হবে, যে আপনার ইনকাম কত, মাসে আপনার কি পরিমাণ বিল আসবে, অর্থাৎ হাউস পেমেন্ট আসবে। হ্যাঁ, তো ওইটা কতটা অ্যাফোর্ডেবল, এটা আগে থেকে, নট লাইক এ লাস্ট মিনিটে। ওইটা একটু ওয়াচ করবেন, ওইটা করবেন। আরেকটা হচ্ছে ক্রেডিট স্কোর। ক্রেডিট স্কোর যেমন আপনি তখন লাইবিলিটিগুলিকে একটু কমায় ফেলবেন, অর্থাৎ আপনার ক্রেডিট কার্ড বিলগুলিকে তখন কমায় ফেলবেন। কারণ যখন নাকি লোন অফিসার ক্রেডিটটা ফুল করবে, তখন যাতে আপনি ম্যাক্সিমাম স্কোরের বেনিফিটটা পেতে পারেন। তো এগুলি হচ্ছে
আপনাকে করতে হবে। আর সেলফ এমপ্লয়েড যদি হয় তাহলে তো এই ট্যাক্সে আপনি কি ইনকাম ডিক্লেয়ার করবেন ওইটা একটা মেজর ম্যাটার। আমি অনেক বিজনেস পিপলদেরকে দেখেছি যে ওনারা জানেন যে কখন কিভাবে ট্যাক্সিংটা দেখাতে হবে রাইট। বা ডিক্লেয়ার করতে হবে। কারণ মনে রাখবেন, যখন আপনি ইনকামটা হাই দেন তখন কিন্তু আপনি ট্যাক্স দিচ্ছেন গভর্নমেন্ট থেকে। ইউ আর অ্যাকচুয়ালি হেল্পিং দি ইকোনমিক সিস্টেম। খুব সুন্দর বলছেন মাহবুব ভাই। মাহবুব ভাই, আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে একটু ডিপে সবাই মানে কোয়েশ্চেন করে যে আমি কি এফএইচএ লোন পাবো না কনভেনশনাল পাবো। ইন দিস কেস আপনি জাস্ট সিম্পলি দুইটা লাইন বলেন যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু, এবং কারা কারা কনভেনশনাল লোন পাবে এবং কারা এফএইচএ পাবে, মানে এই বিষয়টা যে বলেন একটু। এটা হচ্ছে যে এফএইচএ লোন এবং কনভেনশনাল লোন, এর মধ্যে প্রোস এন্ড কনস আছে, সুবিধা অসুবিধা আছে। তো এফএইচএ লোন বেসিক্যালি যাদের নাকি একটু লোয়ার এন্ডে ইনকাম আছে, যাদের নাকি একটু স্কোরটা একটু কম আছে, হ্যাঁ, এবং তাদেরকে আমি সাধারণত প্রেফার করি যে তাদেরকে বলি যে, কারণ একজনের যদি 2,000 টাকা ইনকাম থাকে, সে যদি $200,000 লোন পায়, কনভেনশনালি এফএইচএতে হয়তো ও আরো 10,000 বেশি পাবে বা 15,000 বেশি পাবে। তো এই জন্য ভেরি লিমিটেড ইনকামদের জন্য এফএইচএ ইজ নট এ ব্যাড আইডিয়া। আর হচ্ছে ডাউন পেমেন্টের ক্ষেত্রে এফএইচএ তো 3.5% ডাউন পেমেন্ট নেয়, এটাও একটা সুবিধা। আর যারা নাকি একটু স্ট্রং এন্ড কোয়ালিফাইড, আমি তাদেরকে স্ট্রংলি অ্যাডভাইস করি কনভেনশনাল নিতে। আর আমি একটু এফএইচএ ডিসঅ্যাডভান্টেজটাও একটু বলি, অ্যাডভান্টেজগুলো তো বলেছি। সেটি হচ্ছে এফএইচএ লোনের সময় আপনাকে 1.75% একটা ইউএমআইপি বলে আর কি, আপফ্রন্ট মর্গেজ দিতে হয়। এই টাকাটা ওরা নেয়, গভর্নমেন্ট নেয়। আরেকটা হচ্ছে যে এমআই, যেটা মর্গেজ, যা আপনারা যারা জানেন যে এমআই একটা এক্সট্রা একটা দিতে হয়, এটা কিন্তু 20% হলেও দিতে হবে। কিন্তু কনভেনশনালি কিন্তু 20% হলে আপনার এমআইটা থাকবে না। তো সেই ক্ষেত্রে যিনি নাকি 20% দিতে চান বা স্কোরটা একটু ভালো, ইনকামটা একটু ভালো, তাকে তো আমরা পুশ করবো যে কনভেনশনাল লোনের জন্য। কিন্তু এখানে যে জিনিসটা আমার দিক থেকেও আমার প্র্যাকটিসের মধ্যে আমি বেশি বেশি আনার চেষ্টা করব, কিন্তু আপনার যদি লোন না হয়, এফএইচএ ইজ দি অনলি ওয়ে, দেন ইউ নিড টু ডু দি লোন। কারণ আপনি বাসা আগে কিনেন, পরে আপনি চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, এবং বাসা যদি আপনি না কিনেন, আপনি এই বছরের পর বছর রেন্টাল দেন, ইউ আর মেকিং সামওয়ান এলস রিচ, তাই না? কথা বলছি আর কি। আচ্ছা মাহবুব ভাই, খুব সুন্দর করে বলছেন বিষয়টা। আপনাদের ইউএস মর্গেজ কেন ডিফারেন্স ফ্রম আদার্স? Why you think you are unique? আমরা তো ডেফিনেটলি ইউনিক। আমি বলছি এর মধ্যে একটা কথা আমি আপনার সাথে কনভারসেশনের প্রথম দিকে বলেছিলাম, সেটি হচ্ছে কমিউনিটিকে সার্ভ। এটা আমার একটা ওয়ান অফ দি মোটো। আমি যখন কোম্পানি করেছি, কোম্পানি করার 6 মাসের মধ্যে আমি ফার্স্ট টাইম হোম বাইং সেমিনার করেছি, এবং এখানে আপনার এই জাতীয় প্র্যাকটিস আমাদের ছিলই না, হ্যাঁ। এবং ফার্স্ট টাইম হোম বাইং এর সেমিনারের উদ্দেশ্যটা কি, যে এখানে ওরা আসবে, ওরা সবাই আমার সাথে লোন করবে? নো, দ্যাটস নট দি অনলি ইন্টেনশন। ইন্টেনশন হচ্ছে যে আমাদের লোকজনদেরকে বাংলা ভাষায় বোঝানো। আমি জর্জিয়াতে প্রথম বাংলাদেশি ওন্ড রিয়েল এস্টেট, আই মিন নট দি রিয়েল এস্টেট, মর্গেজ কোম্পানি, এবং ইউনো ইটস এ স্মল অর্গানাইজেশন, আই ওন ইট। এটার অর্থ হচ্ছে এটা যে আমি অনেক জায়গা থেকে অফার পেয়েছি যে ওদের সাথে সাইন আপ করে বড় বড় কিছুতে যাওয়া, কিন্তু আমি যদি আমার শুধু পার্সোনাল ফাইন্যান্স দেখতাম তাহলে কিন্তু আমি ইজিলি এটা চলে যেতাম। তো আমার গোলটা সবসময় ছিল কমিউনিটিকে সার্ভিস করা, এবং এখানে আপনার একটা রিয়েল এস্টেট বাংলাদেশি ওন্ড আরো একটা কোম্পানি আছে, আরো অনেক হয়তো আছে। ওই কোম্পানির কর্ণধারকে আমি ডেকেছি, আমি আসেন আমরা টুগেদার কম্বাইন্ডলি আমরা কমিউনিটিকে সার্ভিসের জন্য ফার্স্ট টাইম হোম বাইং সেমিনার করি। সো এদিক থেকে আমরা আমি এভাবে বলি যে আমার সাথে এসে কনসাল্ট করেন, আমার সাথে লোন করতে হবে না, হ্যাঁ। এবং আমি বিজনেস করি, এই বিজনেসের সার্ভিস আমি নিতে চাইবো, এটা নর্মাল। তারপর আমি এটা বলি যাতে এই জন্য যে অ্যাকচুয়ালি যাতে উনি
বিষয়টা বোঝে কিছুক্ষণ জি। আগে আমি যেটা বললাম। তো এই সমস্ত দিক থেকে আনকন্ডিশনালি আমরা প্রচুর লোককে সার্ভিস করে। আমার অফিসে যদি আপনি যান, ইউ উইল বি সারপ্রাইজড আমার অফিসের ট্রাফিক কি, কারণ আমাদের সব তো নোট থাকে, রাইট, ফিজিক্যাল ফোল্ডার থাকে ট্রাফিক। কিন্তু আমরা কি অত লোন করি? অত লোন করলে এখন আমরা অত লোন করি না, কিন্তু আমরা কিন্তু অনেক সার্ভিস করি। তো এই হ্যাঁ। দিক থেকে আমি ডেফিনেটলি মনে করি যে আমরা ইউনিক। আর আরেকটা জিনিস ইউনিকনেস আছে, যেটা আমি এখন বারবারই বিজনেস লোনের দিকে জিনিসটা যাচ্ছে, expertise, understanding the industry, business loan এবং লোন ইন ডিটেল, হ্যাঁ, ওই জায়গাটা কিন্তু এখন অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। আপনি দেখবেন আমাদের প্রচুর বিজনেস পিপল আছে, এরা লোন করতেছে, হ্যাঁ, এবং আমি শিওর এদের মধ্যে কেউ কেউ আছেন হয়তো একটা রং লোনের মধ্যে ঢুকে গেছে, উনি কিন্তু জানতেছেন না যে এর চেয়ে বেটার অনেক অপশন আছে বা ছিল। এবং এগুলি কিন্তু ছোট জিনিস না, ধরেন $3 million লোন, $5 million, ইউ আর গেটিং স্টাক ইন ইউর লাইফ ফর দ্যাট। সো দিস কাইন্ড অফ থিং। তো আমার কাছে যেটা মনে হয় যে ওইখানেও আমাদের একটা এক্সপার্ট অপিনিয়ন, এক্সপার্ট গাইডলাইন্স আছে, এই জন্য আমরা ইউনিক। আরেকটা বিষয়, জাস্ট আমার অপিনিয়ন বলতেছি, মাহবুব ভাই সবসময় হাসি খুশি থাকেন এবং যখন কথা বলেন একদম মানে ঠান্ডা মাথায় কথা বলেন, এই জিনিসটা খুবই ভালো। মাহবুব ভাই, আরেকটা বিষয় আমি আসবো আপনার কাছে, যেটা হচ্ছে আপনার বর্তমান যে হোম বায়াররা কোন লোন প্রোগ্রামগুলো নিচ্ছে বেশি, আপনি জাস্ট আগে বলছেন, তারপরে যদি সিম্পলি কয়েকটা লাইন বলেন নিয়ে। না, এটা হচ্ছে কি যে আমাদের এটা তো মানে হোম লোনের ক্ষেত্রে যদি আসি, তাহলে তো অবশ্যই আপনার কনভেনশনাল 30 years ফিক্সড, এটা হচ্ছে মোস্ট পপুলার, মোস্ট কমন। আর এখানে আপনারা যারা রিয়েল এস্টেট আছেন, সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করি যে ওনারাও এই প্রোগ্রামটাতে বেশি আমাদেরকে ইনসিস্ট করে, বলে ঠিক আছে ওইটা, কিন্তু একটা বায়ার হয়তো পাচ্ছে না, তখন কিন্তু আবার একটু শিথিল হতে হবে আমাদের। কিন্তু এটা খুব সুন্দর বলছেন মাহবুব ভাই। সাধারণত মানে হোম বায়াররা কি ভুল করে থাকে, এগুলা কিভাবে অ্যাভয়েড করবে? হ্যাঁ, গুড কোশ্চেনস অ্যাকচুয়ালি, থ্যাংক ইউ। হোম বায়াররা সাধারণত যে ভুলগুলি করে সেটা হচ্ছে, ফার্স্ট বাংলাদেশি কমিউনিটির ক্ষেত্রে আমি যেটা বলবো, ফার্স্ট ভুল হচ্ছে প্লিজ understand from the expert. Right. Don't understand from like your friend, your buddy, or even your family members. তো এটা একটা ভুল হয়ে যায়। তো ওনারা একটা প্রিসেট মাইন্ড নিয়ে যখন আসে, তখন ওই দেখা যায় যে জিনিসগুলি একটু কমপ্লিকেটেড হয়ে যায়। এটা হচ্ছে এই ক্ষেত্রে। আর ছোট ছোটর মধ্যে যেটা মিস্টেকগুলি করে, যেমন আমি একটা কমন মিস্টেক বলি, যেটা ধরেন একজন টাকা জমিয়েছে, হ্যাঁ, ক্যাশ টাকা জমিয়েছে, এবং ওনার তো মনের মধ্যে আছে যে আমি যখন বাড়ি কিনবো ওই টাকাটা আমি কাজে লাগাবো। দেখা গেল ক্লোজিং এর 10 দিন আগে উনি পুরো টাকা ব্যাংকে জমা দিয়ে দিয়েছেন। এবং এটা তো এখন আমার ক্লায়েন্টদেরকে আমি আমার যে গাইডলাইন্স প্রথম দিকে বললেও ওনারা ভুলে যান, অনেকে, হ্যাঁ, বললেও ভুলে যান। তো ওই টাকাটা জমা দিল, ওই টাকাটা তখন সিজনিং হয় না, ওই টাকাটা তখন ইউজ করা যায় না, এটা হয়। তারপর আরো মিস্টেক যেটা করে, ওই যে প্রথম মিস্টেকটা অনেক ইম্পর্টেন্ট, ওই যে রং জায়গা থেকে যখন অ্যাডভাইস হয় না, এটা একদম পুরো প্রসেসটাকে কমপ্লিকেটেড করে ফেলে। শুধু দর্শক, আপনারা আমাদের যারা আটলান্টা জর্জিয়াতে আছেন, আপনারা তো অবশ্যই যারা বাড়ি কিনবেন খুব চিন্তা ভাবনা করে ভালো কারো কাছে যাবেন, যাতে পরামর্শ নেন, এক্সপিরিয়েন্স কারো কাছে যাবেন। আর আমাদের সাথে আজকে যে আছেন মাহবুবুর রহমান ভুইয়া, আমরা সবাই জানেন যে উনি খুবই এক্সপিরিয়েন্স একজন লোন অফিসার। সুধী দর্শক, আমাদের সাথে আজকে আছেন মাহবুবুর রহমান ভুইয়া। আপনারা সবাই জানেন যে উনি একজন কমিউনিটির ব্যক্তিত্ব, যিনি সবসময় কমিউনিটির পাশে থাকেন। মাহবুব ভাই, আমরা তো লোনের বিষয়ে কথা বললাম, লেটস টক অ্যাবাউট কমিউনিটি। আপনি কেন নিজেকে তো ব্যস্ত রাখেন কমিউনিটি কাজ, কেন আপনার কাছে এটা এত ইম্পর্টেন্ট? আসলে কি দুইটা জিনিস। প্রথম হচ্ছে এটা বাই নেচার, আই ফিল লাইক যে আমার যদি কোনো কিছু আমার জানা থাকে, কোনো কিছু যদি আমার থাকে, আমি যদি এটা কারোর সাথে শেয়ার করি, এটাতে যদি তাদের জীবনমাত্রা উপকার হয়, জীবনমাত্রার মান বাড়ে, তাতে আমার মধ্যে এক ধরনের আনন্দ বোধ হয়। এটা হচ্ছে প্রথম রিজন। আর আরেকটা রিজন হচ্ছে, আমি মনে করি যে আমাদের প্রতিটা মানুষের কতগুলি দায়িত্ব আছে, দায়িত্বের মধ্যে কমিউনিটিকে সার্ভ করাও একটা দায়িত্ব আছে। এবং কেউ কমিউনিটিকে সার্ভ করার টেকনিক এক রকম থাকে, কিন্তু মেইন লাইনে আসতে হয়, না আসলে কতগুলি জিনিস হয় না। এই জন্য আই ডিসাইডেড
যে এখানকার মেইন স্ট্রিম বলতে আমি এখানকার বাংলাদেশি কমিউনিটির লাইফ, জীবন, সমাজ ব্যবস্থা আমাদের পক্ষে যতটুকু সম্ভব উন্নত করার জন্য আমাদের আগে আসতে হবে। যেমন বাংলাদেশের পলিটিক্সের প্রেক্ষাপটটা অনেকটা এরকম, যেখানে আপনি দেখবেন এখানে টেবিল টকের মধ্যে, টক শো এর মধ্যে, তারপর আপনার বক্তৃতার মধ্যে অনেক কথাবার্তা হয়। যদি সব প্র্যাকটিসে হতো তাহলে বাংলাদেশ আজকে কোথায়? তো এটা আমাদের বাংলাদেশিদের মধ্যে সামহাও, আমি তো বলবো নেগেটিভলি আমাদের ব্লাডের মধ্যে আছে। তো আমি চেষ্টা করি যে যেটা আমি চেষ্টা করি নেগেটিভিটিটা দূর থাকতে এবং চেষ্টা করি অ্যাকচুয়ালি কমিউনিটি ইনভলভ হয়ে সার্ভ করতে। এবং কথা বলছি আপনার, আপনি যদি তাকান আটলান্টার এনভায়রনমেন্টে, যেহেতু আমরা আটলান্টার ব্যাপারে কথা বলছি, আটলান্টার পরিবেশের দিকে তাকান, আপনি লিস্ট করতে পারবেন কোন 20, 25, 30 জনকে সবসময় কমিউনিটি সার্ভিসে দেখা যায়। এবং এটা তো আমার কথা হচ্ছে এটার সংখ্যাটা আরেকটু বাড়া দরকার, এবং প্রফেশনালদের আরো ইনভলভ, লাইক থ্যাংক ইউ টু ইউ যে আপনি এইভাবে করে আসছেন, এবং এরকম আরো কেউ আসছে, আপনার মতো আরো আছে। তো আমি এইভাবে আসতে হলে আমরা পুরো কমিউনিটিটাকে আমরা করতে হবে, ইউনাইটেড হয়ে কাজ করতে হবে। মাহবুব ভাই, যেহেতু আপনি এই পয়েন্টে আনছেন, আমি একটা বিষয়, আপনি যেহেতু বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার সাবেক সভাপতি, তো রিসেন্ট যে ইলেকশন হইলো, তারপরে এখন দুনো প্যানেল থেকে যে ইলেকশন নির্বাচিত হয়েছেন, আপনার কি প্রত্যাশা ওদের কাছে, এবং আপনি কি দেখতেছেন ইন ফিউচারে কি হবে? না, অ্যাকচুয়ালি এই প্রসঙ্গটাও অনেক ইম্পর্টেন্ট, ভিন্ন ধাঁচের কিন্তু ইম্পর্টেন্ট। আমি যেটা মনে করি যে এবারে যে ইলেকশনের যেটা হয়েছে, ফলাফল যেটা হয়েছে, এটা সার্বিক অর্থে খুব সুন্দর একটা ফলাফল হয়েছে, এই অর্থে যে রিপ্রেজেন্টেশন ফ্রম বোথ সাইড এখানে আছে। এবং আমাদের বাংলাদেশ কমিউনিটি গত 29-28 বছরে যতটুকু গ্রো হয়েছে তার চেয়ে অনেক বেশি গ্রো হতে পারতো, কিন্তু যতটুকুই হয়েছে সেটা থেকে এই কমিটি আমি মনে করি অন্য একটা মাত্রায় নিয়ে যেতে পারবে, কারণ এখানে অনেক লোকের রিপ্রেজেন্টেশন আছে এবং দুইটা পক্ষ থেকে এসেছে, এবং আমি আশা করি তো ভালো কিছু হবে। এবং আমি সবসময় একটা কথা বলি, দেখেন ওনারা মাত্র 15 জন লোক, কমিউনিটির যে আদার পিপলরা আছে, হ্যাঁ, ওনারা সংগঠনের নেতা হতে পারেন, ওনারা প্রফেশনাল হতে পারেন, এবং ওনারা সাধারণ মানুষ হতে পারেন, তাদের কিন্তু সহযোগিতা দরকার আছে। 15 জন কিছু করতে পারবে না যদি সবাই সহযোগিতা না করে। আমাদের সবার সহযোগিতা দরকার। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই টপিকটা শেষ, বাট আমরা আবার লাস্টলি আপনি জাস্ট অ্যাজ এ সিইও অফ ইউএস মর্গেজ, একজন এক্সপিরিয়েন্স লোন অফিসার, আপনি মার্কেট নিয়ে লাস্টলি কি বলবেন, এবং আপনি আপনার আমাদের এই দর্শকদের যারা এই চিন্তা করছে বাড়ি কিনবে ইন ফিউচারে সুন, কি সাজেশন থাকবে এবং আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে এটা বলবেন, এবং লাস্টে একটা রিফাইন্যান্সিং এর বিষয়টা যদি একটু আনেন আবার প্লিজ। Yeah, thank you. First of all, since it's the last discussion I'm having, thank you, Talks with Atahar, and thank you Atahar Hussain. এই প্রোগ্রামের মাধ্যমে যদি নাকি 100 জন লোক এটা দেখে, এবং 100 জনের লোকের কোনো এই আলোচনা থেকে কোনো একটি অংশ যদি তাদের উপকারে আসে, তাহলে আমি মনে করি যে আমাদের এটার সার্থকতা। তো এখন আমি যেটা বলবো, আমি যতক্ষণ কথা বলেছি সেটার সামারাইজ করে আমি বলবো যে আমরা সবাই ব্যবসা করি, আমি ব্যবসা করি, এবং আমি ইউএস মর্গেজ আমি করেছি ব্যবসা করার জন্য, প্রফেশনের জন্য, নিজের জীবিকা নির্বাহের জন্য। কিন্তু আমি মনে থেকে বিশ্বাস করি এবং মন থেকে বলছি যে আপনারা যারা এই হাউজিং মার্কেটে আসতে চান, অর্থাৎ আপনারা যারা নাকি বাড়ি কিনতে চান বা বিজনেস কিনতে চান, আপনারা আমাদের মতো প্রফেশনালদের কাছে আসবেন। এবং আসলে যদি দেখেন যে না এই প্রফেশন কি বলে, গো টু সেকেন্ড পার্সন, বাট আপনারা আপনাদেরকে এডুকেটেড করেন, এডুকেটেড করে দেন ইউ গো ফর দি থিং। আরেকটা জিনিস আমি বলবো, সেটি হচ্ছে যে আপনার লোন হবে কি হবে না, ইট ইস এ কন্ডিশন ওয়ান। তারপর আপনি কি বেটার স্কোর পাবেন নাকি কোনটা আপনার জন্য ভালো প্রোগ্রাম, ফার্স্ট আপনি বুঝে নেন যে আপনি যে ইনকাম
ক্যাটাগরির মধ্যে আছেন, আপনি যে ক্রেডিট স্কোরের মধ্যে আছেন, আপনার লোনটা আসলে হচ্ছে কিনা জি, এটা আপনাকে প্রথমে বুঝতে হবে। জি। এবং আপনার প্রফেশনাল কাছে আসেন। আর আপনারা যদি আমার কাছে যোগাযোগ করতে চান, AAUS মর্টগেজ, আমাদের অফিস ডোরাভিলে, এবং AAUS মর্টগেজ দিলে এটা সব ইনফরমেশন আপনারা অনলাইনে পেয়ে যাবেন। আর এবং লোন যে শুধু আমার কাছ থেকেই করতে হবে কোনো কথা নেই, কিন্তু আমার কাছ থেকে যদি আপনারা পরামর্শ নিতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনাদের অফিসের ফোন নাম্বারটা যদি বলেন। শিওর। আমাদের অফিসের ফোন নাম্বার হচ্ছে 770-674-0546 এটা। আর আপনি রিফাইন্যান্সের কথা একটু বলতে বলেছেন। রিফাইন্যান্সের বিষয়টা কি, মানে ইজ ইট অনেক কোয়েশ্চেন আসে যে ইজ ইট গুড টাইম ফর রিফাইন্যান্স, জাস্ট সিম্পলি যদি বলেন হ্যাঁ। প্লিজ। তো এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাটার। আমি মনে করি যে যারা নাকি গত 18 মাস লোন করেছেন, তাদের জন্য এখন রিফাইন্যান্সের জন্য এটা গুড টাইম। Okay. এটা হচ্ছে একটা মাপকাঠি। আরেকটা মাপকাঠি হচ্ছে যারা নাকি আপনার এক ডিফারেন্স করতে পারবেন, হ্যাঁ, অর্থাৎ আগে আপনার ছিল 6.99, কিন্তু এখন আপনি 5.99 পাচ্ছেন, আপনার লোন অ্যামাউন্ট 300-র কাছাকাছি, স্টিল এটা আপনার জন্য উপকার হবে, অনেক সুবিধা হবে। অনেক জি জি। সেভ করতে পারবেন। আর আরেকটা যেটা আমি আলোচনার মাধ্যমে বলেছি, সেটা হচ্ছে কেউ যদি 30 ইয়ার্স ফিক্সড কনভেনশনাল লোন রিফাইন্যান্স করেন 5.99 or below, then you want to do it, you need to do it, কারণ ইকোনমিক ফর্মুলা অনুযায়ী, এই দেশের ইকোনমিক সিস্টেম অনুযায়ী ইনফ্লেশন, রিসেশন সবকিছু কনসিডার করে লোন ইন্টারেস্ট রেট 5.85 এর নিচে হয়তো যাবে না। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ইটস এ গুড টাইম। থ্যাংক ইউ সো মাচ মাহবুব ভাই, Yeah. আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি মানে আবারই বলতেছি, যদি আপনাদের কোনো প্রয়োজন হয় ডেফিনেটলি যোগাযোগ করবেন মাহবুব ভাইয়ের সাথে। মাহবুব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এগেইন। Thank you. আর আমি দোয়া করি আপনার জন্য, আপনার সাকসেসফুল হন এবং আমার জন্য দোয়া করবেন। এবং আমাদের দর্শকদের আমি আবারও ধন্যবাদ জানাতে চাই, আপনারা যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ। আপনারা আমার সাথে থাকবেন, আমরা নেক্সট কোনো এপিসোডে আরো কোনো গেস্ট নিয়ে আসবো। আপনারা আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফিজ।